Assalamu alaikum. I am Isam Habibur Rahman, inventor of ACR method spoken English, and I am here before you after about 10 months because of my some personal problems. And today I am going to tell about a very important topic, spoken English, and the name of the topic is sentence. This item, that means this sentence, is very important to speak in English, and now I am going to tell you, I am going to disclose you the importance of sentence to speak in English. Now let's go to the board. Here we can see that I have written here sentence definition plus use, and I have also written here the 5 kinds of sentence, and they are assertive, interrogative, imperative, optative and exclamatory that you know well already. অর্থাৎ ইতিমধ্যে তোমরা এই বিষয়গুলো মোটামুটি ভালোভাবে জেনেছো যে সেন্টেন্স যে 5 প্রকার, কিন্তু ইংরেজিতে কথা বলার জন্য এই সেন্টেন্সটা এত বেশি গুরুত্বপূর্ণ কেন সেটা আজ আমরা জানব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণ বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, অপটেটিভ দোয়া, আশীর্বাদ প্রার্থনা, অপরিণয় ইচ্ছা এবং এক্সক্লেমেটরি হলো আবেগ বা বিস্ময় সূচক বাক্য। এগুলো আমরা মোটামুটি জানি, কিন্তু আমাদের না জানার যে বিষয়গুলো আছে সেটা হলো ইম্পারেটিভ। ইম্পারেটিভের মধ্যে যে এই 5টা জিনিস থাকে, এটা সাধারণত গ্রামারে এইভাবে ক্লিয়ার করা থাকে না, এটা তোমাদেরকে জানতে হবে। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ to know the all items hidden in imperative. That means ইম্পারেটিভের মধ্যে যে যে আইটেমগুলো থাকে তা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। ইম্পারেটিভের আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, ঠিক এইভাবে যেভাবে লিখে দিয়েছি এইভাবে মুখস্থ করতে হবে, তাহলে 5টা হয়তো ঠিকমতো বলতে পারবে না। এইভাবে বলতে হবে আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব। ঠিক আছে, আমরা এবার পয়েন্টে ফিরে আসি। ইংরেজিতে কথা বলতে গেলে আমাদেরকে এই জিনিসগুলো শেখা এত জরুরি কেন, এটা সংক্ষেপে একটু বলে নিই। গ্রামারিয়ানরা অর্থাৎ যারা ব্যাকরণ লিখেছেন তারা সকালে ঘুম থেকে উঠে আবার রাতে ঘুমাতে যাবার আগ পর্যন্ত এই যে সময়টাতে আমরা যত কথা বলি, এই সমস্ত কথাগুলোকে গ্রামারিয়ানরা অর্থাৎ ব্যাকরণবিদ যারা তারা মোট 5 ভাগে ভাগ করেছে। অর্থাৎ এই 5 ভাগের বাইরে আমরা কোনো কথা বলি না। যত কথা আমরা বলি এই 5টা ভাগের মধ্যে। এখন এই 5টা ভাগ ইংরেজিতে কিভাবে বলে সেটা যদি আমরা শিখে যাই, তাহলে কিন্তু আমরা খুব অল্প সময়ের ভিতরে, খুব অল্পের মধ্যে ইংরেজি ভাষার উপরে মোটামুটি একটা ভালো দক্ষতা অর্জন করতে পারবো। এখন যে আলোচনাটা হবে, এই আলোচনাটা তোমরা দেখলে বুঝতে পারবে যেটা কতটা জরুরি একটা আলোচনা। এনিওয়ে, তো আমরা যত কথা বলি এই 5টা বাক্যের মধ্যেই বলি। একটা কথা লক্ষণীয়, সেটা হলো এই যে মনে করো তুমি ঘুম থেকে উঠেছো, তুমি একটা স্টুডেন্ট, ঘুম থেকে উঠেছো। ওঠার পরে সর্বপ্রথম তুমি কী কথা বলো? সর্বপ্রথম হয়তো এরকম বলো যে আমার ব্রাশটা কোথায়। মানে শুরু হলো কিন্তু তোমার প্রশ্ন দিয়ে। এবার সারাদিন যত কথা আমরা বলি তার অধিকাংশই কিন্তু প্রশ্ন উত্তর, প্রায় 50%-এর বেশি প্রশ্ন উত্তর। এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি ভালোভাবে জানতে পারি যে এই প্রশ্ন কীভাবে করে, তাহলে আমরা কিন্তু ইংরেজিতে অনেক বড় একটা দক্ষতা অর্জন করতে পারবো, শুধু ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি আমরা ভালোভাবে জানতে পারি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে বিস্তারিত আলোচনা করে আলাদা একটা ভিডিও করতে হবে। আজকে মোটামুটি একটা প্রাথমিক ধারণা দেওয়া হচ্ছে। এরপর আছে ইম্পারেটিভ। ইন্টারোগেটিভের পরে সবথেকে বেশি যে জিনিসটা ইউজ হয় সেটা হলো ইম্পারেটিভ। তোমরা দেখবা যে ইউটিউব অথবা ফেসবুকে যত স্পোকেন ইংলিশের কোর্সগুলো আছে বা ক্লাসগুলো আছে বা ভিডিওগুলো আছে, তার অধিকাংশই দেখবা এই প্রশ্ন অর্থাৎ ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভের উপর এইগুলো। কিন্তু আমরা কি শুধু এই দুটো দিয়ে কথা বলি? আমাদের অন্যান্য কথাও বলতে হয়, যেমন আমাদের সাধারণ অনেক কথাবার্তা বলতে হয়। সে একজন ভালো ছেলে, তিনি একজন ব্যবসায়ী, অনেক কথাবার্তা বলতে হয়। তারপরে অপটেটিভেও আমরা অনেক কথা বলি যে তুমি বেঁচে থাকো, তুমি সুখী হও, আমি যদি রাজা হতে পারতাম, এরকম অনেক কথা আমরা অপটেটিভে বলি। এক্সক্লেমেটরি তো আরও বেশ কিছু বলে থাকি, যে পাখিটি কি সুন্দর, লোকটি কি লম্বা, ইত্যাদি এই ধরনের কথাবার্তা আমরা বলি। তো আজ আমরা যেটা করব সেটা হলো যে এই যে বাক্যগুলো আমরা কিভাবে বলবো ইংরেজিতে, তার সম্পর্কে খুবই ছোট্ট একটা ধারণা আমরা এখানে দেবো। ভিডিওটা যেন বড় না হয় সে চেষ্টা করব, অল্পের মধ্যে যেন ভিডিওটা শেষ করা যায়, অর্থাৎ মূল থিমটা যেন আলোচনা করা যায় সেই কথাটা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব। সর্বপ্রথম ডেফিনেশন, আমরা ডেফিনেশন আলোচনা। এই ডেফিনেশনের যে জটিলতা আছে,
কী ধরনের জটিলতা আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের সংজ্ঞা এটা ক্লিয়ার করা নাই কোনো গ্রামারে। যেমন সব জায়গায় লেখা আছে সাধারণ বাক্য বা বিবৃতিমূলক বাক্য এই জাতীয় কথাবার্তা, কিন্তু স্টুডেন্টরা সাধারণত বুঝে উঠতে পারে না যে সাধারণ বাক্য বা বিবৃতিমূলক বাক্য এই বাক্যগুলো কী জিনিস। কথা হচ্ছে যে এই যে বাকি যে চারটে বিষয়গুলো আছে, প্রশ্নবোধক বা আদেশ নিষেধমূলক বা দোয়া বা প্রার্থনা বা আবেগ বা বিস্ময়মূলক, এই যে কথাগুলো রয়েছে, এই যে বাক্যগুলো রয়েছে, এই বাক্যগুলো বাদে যত ধরনের বাক্য আছে সব অ্যাসার্টিভ সেন্টেন্স। সহজে বলতে গেলে হ্যাঁ না বোধক বাক্য, একদম সহজে হ্যাঁ না বোধক বাক্যগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তো হ্যাঁ না চেনার একটা পদ্ধতি আছে। হ্যাঁ না চেনার পদ্ধতিটা কি, এটা আমরা একটু আলোচনা করি। যদি বাক্যে নো বা নট থাকে, ইংরেজি বাক্যে নো বা নট থাকে, সেটা নেগেটিভ হবে, আর বাকি সবগুলো অ্যাফার্মেটিভ হবে, আর সব হ্যাঁ বোধক। তাহলে নো বা নট যদি না, যেমন অনেক বাক্য আছে যেখানে নো বা নট নাই কিন্তু বাক্যটার অর্থ না বোধক, ওগুলো কিন্তু আবার নেগেটিভ বাক্য হয় না। যেমন হি ইজ টু উইক টু ওয়ার্ক, সে এতটা দুর্বল যে কাজ করতে পারে না। তো এটা কিন্তু অর্থ অনুযায়ী বাক্যটা না বোধক, কিন্তু কোনো নট বা নো নাই, যার ফলে এই বাক্যটা নেগেটিভ না, এটা অ্যাফার্মেটিভ। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, এটা খেয়াল রাখতে হবে। এনিওয়ে, নাও লেটস কাম টু দ্য পয়েন্ট। এবার আমরা যেটা বলবো সেটা হলো যে অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের দুই ভাগে ভাগ করা, অ্যাফার্মেটিভ নেগেটিভ। অর্থাৎ যদি বাক্যে নো বা নট থাকে তাহলে সেটা হবে নেগেটিভ, আর নো বা নট না থাকলে সেটা অ্যাফার্মেটিভ। ব্যাস গেল অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা সংজ্ঞা জানলাম, এর ইউজও মোটামুটি, মানে আমার আজকের এই ভিডিওটা হলো সেন্টেন্স সম্পর্কে একটা প্রাথমিক ধারণা, এছাড়া নাথিং এলস, এছাড়া আর কিছু না। কিন্তু এরপর আমরা বিস্তারিত, যেমন প্রশ্নবোধকে বিস্তারিত আলোচনা করা প্রয়োজন রয়েছে ইন অর্ডার টু লার্ন স্পোকেন ইংলিশ, ইন অর্ডার টু স্পিক ইন ইংলিশ। যদি তুমি ইংলিশে কথা বলতে চাও তাহলে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত জানতে হবে, এবং ইম্পারেটিভ সেন্টেন্স সবই এগুলোও দরকার আছে, কিন্তু এগুলো সবচেয়ে, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সের উপর আলাদা আলাদা ভিডিও করা প্রয়োজন। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সটা এত বড় যে এটার উপর আলাদা একটা ভিডিও দরকার, আবার ইম্পারেটিভের উপরে। কিন্তু এগুলো মোটামুটি একদিনে শেষ করে দেওয়া যায় একটা ভিডিওর মধ্যে, কিন্তু এগুলোর জন্য আলাদা আলাদা ভিডিও প্রয়োজন আছে। এনিওয়ে, নাও লেটস কাম টু দ্য পয়েন্ট। এরপর আছে প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা দুইভাবে হয়, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে অক্সিলারি ভার্ব বাক্যের প্রথমে বসিয়ে, আর একটা হলো ডাব্লিউএস ওয়ার্ড বসিয়ে। এখন অক্সিলারি ভার্ব বাক্যের শুরুতে বসিয়ে কীভাবে করা হয়, এটা আমরা ছোট্ট একটা ধারণা দিই। সেটা হলো যে মনে করো সে একটা ভালো ছেলে, হি ইজ এ গুড বয়। তো আমরা যদি বলি সে কি ভালো ছেলে, তখন ওই ইজটা আগে আনলে প্রশ্নবোধক হয়ে যাবে, ইজ এ গুড বয়, এরকম অক্সিলারি ভার্বটা প্রথমে আনলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। যেমন আমরা আমাদের দেশকে ভালোবাসি, উই লাভ আওয়ার কান্ট্রি। তো আমরা যদি বলি আমরা কি আমাদের দেশকে ভালোবাসি, তাহলে তখন আমরা বলি ডু উই লাভ আওয়ার কান্ট্রি। তো এই যে বিষয়গুলো, আরেকটা বিষয় সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আলোচনা করবার সময় বলবো, একটু ছোট্ট করে বলে দিই। অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় তার উত্তর সবসময় ইয়েস নো হয়। ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং টু স্পিক ইন ইংলিশ। যদি কেউ অক্সিলারি ভার্ব দিয়ে তোমাকে কোনো প্রশ্ন করে তাহলে তোমার উত্তর কিন্তু ইয়েস নোই হবে সবসময় জন্য। যেমন রাস্তায় একজন লোকের সঙ্গে তোমার দেখা হলো, তো সে তোমাকে জিজ্ঞাসা করলো ডু ইউ নো দ্য নিয়ার বাই হসপিটাল, নিকটতম কোনো হসপিটাল কি তুমি চেনো, তখন তোমার উত্তর হবে ইয়েস অথবা নো, ঠিক এরকম। অর্থাৎ ডু অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় সেটার উত্তর ইয়েস নো হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খেয়াল রাখবো। এরপর ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে তার উত্তর কিন্তু ইয়েস নো হয় না, একটা স্পেসিফিক উত্তর হয়। যেমন ওয়েন ডিড হি কাম, সে কখন এসেছিল, আমরা বলতে পারি হি কেম অ্যাট নাইট, সে রাতে এসেছিল, বা হি কেম অ্যাট 9 o'clock, এরকম 9টার সময় এসেছিল। তো সেখানে কিন্তু স্পেসিফিক উত্তর থাকে। কিন্তু যদি আমরা অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করি তাহলে ইয়েস নো অ্যান্সার হয়। যাই হোক, ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে করা যায়, সেটা অক্সিলারি ওয়ার্ড দিয়ে, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে। এটা প্রাথমিক মানে টিচিং। এরপরে একটা বিস্তারিত আরও আলোচনা আছে ডাব্লিউএস ওয়ার্ড কী কী হয়। যেমন ডাব্লিউএস ওয়ার্ডের পরে আবার অক্সিলারি দিয়ে হয়, আবার এই অক্সিলারির ভিতরে দুইটা ডিভিশন আছে, যেমন অ্যামিজার ওয়াজার, অর্থাৎ টেন্সের যে অক্সিলারিগুলো আছে। এছাড়াও ডু ডিড ডাজ দিয়ে হয়, ডু ডিড ডাজ দিয়ে কখন হয়, অ্যামিজার অন্যান্য অক্সিলারি দিয়ে, এগুলো বিস্তারিত আলোচনা আছে। অর্থাৎ ইন্টারোগেটিভ সম্পর্কে in order to speak in English, you will have to learn very well about the interrogative sentence. That means interrogative sentence সম্পর্কে খুব ভালোভাবে না জানলে ইংলিশে কথা বলা যায় না। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকে মনে করে যে গ্রামার লাগে না, এটা বাজে কথা, একদম বাজে কথা। ইংলিশ তো আমাদের মাতৃভাষা নয়, ইটস নট আওয়ার মাদার টাং। ইংরেজি যাদের মাতৃভাষা তারা কোনো কিছু গ্রামার না শিখে ফেলতে পারে। যেমন বাংলা, একটা রিক্সাওয়ালা বাংলায় কথা বলে, সে রিডিং পড়তে পারে না কিন্তু বাংলায় কথা বলতে পারে, কারণ কি? সে শুনে শিখে গেছে। কিন্তু ইংরেজি তো আমাদের মাতৃভাষা না, আমরা তো এভাবে শিখতে পারছি না, তাহলে আমরা কীভাবে শিখবো? আমাদের কিছু রিটেন ফর্মে শিখতে হবে। যেমন আমি তোমাদের সামনে একজন ইংলিশ টিচার, আমি কীভাবে শিখেছি? আমি রিটেন ফর্মে শিখেছি। নাও আই ক্যান স্পিক ইন ইংলিশ বিফোর ইউ ফ্লুয়েন্টলি, নট টেকিং এনি রেস্ট, কোনো প্রকার বিশ্রাম না নিয়ে ফ্লুয়েন্টলি বলতে পারে। আমি চাকরি করেছি ইংলিশ মিডিয়ামে, ইংলিশ ভার্সনে,
পুরো ক্লাসটা ইংরেজিতে নিতে পেরেছি আলহামদুলিল্লাহ, নট টেলিং এনি সিঙ্গেল ওয়ার্ড ইন বাংলা। ইটস মাই ক্রেডিট, ইটস মাই রেপুটেশন ইন দ্যাট ইনস্টিটিউশনস। এনিওয়ে, যা বলছিলাম, তো এখানে আমরা দেখলাম যে অক্সিলারি দিয়ে প্রশ্ন করতে হবে, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে হবে, বিস্তারিত আলোচনা আছে, এটা অন্য কোনো ভিডিও করতে হবে। এরপর ইম্পারেটিভ আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, প্রশ্ন, এই 5টা জিনিস থাকে। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, অ্যান্ড জাস্ট লিসন টু বি কেয়ারফুলি। দেয়ার ইজ এ very crucial teaching here, and the teaching is very important and easy for you. Just follow me. প্রথমে হচ্ছে আদেশ। কীভাবে আদেশ করতে হয়? ইংরেজিতে যে ভিয়নগুলো আছে, এটা প্রথমে আনলে আদেশ হয়ে যায়। ভিয়ন কী জিনিস? দেখবে প্রত্যেকটা গ্রামার বইতে একটা অধ্যায় থাকে, কনজুগেশন অফ ভার্ব বা স্ট্রং আর উইক, প্রত্যেকটা গ্রামারে থাকে। স্ট্রং উইক একটা পার্ট থাকে যাকে বলা হয় কনজুগেশন। এই কনজুগেশন অফ ভার্ব কেন এর নাম, এটা নিয়ে পরে আলোচনা করব, বা কোনো একদিন ভার্ব নিয়ে যখন আলোচনা করব তখন হয়তো বলবো এর নাম কনজুগেশন অফ ভার্ব, মানে এর নাম কনজুগেশন অফ ভার্ব কেন। এনিওয়ে, তো ওই যে স্ট্রং উইক একটা ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান, ইট, এট, ইটেন, ওই জিনিসগুলো খুব ভালোভাবে রপ্ত করতে হয় ইংরেজি শিখবার জন্য। আমি আবারও বলছি, ইংরেজি শিখবার জন্য কতগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস আছে, তার ভিতরে হলো এই স্ট্রং এবং উইক ভার্বটা জানা। তো স্ট্রং এবং উইক ভার্বটা জানা। আর আমার ভিডিওর ভিতরে তোমরা খেয়াল করবে যে আমি যখন বলবো যে খুবই গুরুত্বপূর্ণ, এই কথাটা যখন বলবো এটা নোট করে নেবে। হ্যাঁ, আমি এই কথাটা তো সবসময় বলবো না, যখন বলবো খুবই গুরুত্বপূর্ণ তখন এটা নোট করি। খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো আলাদা একটা নোট করবে, কারণ এটা পরবর্তীতে খুবই কাজে লাগবে যে খুবই গুরুত্বপূর্ণ কোন আইটেমগুলোর কথা বলেছি। এনিওয়ে, নাও লেটস কাম টু দ্য পয়েন্ট। স্ট্রং আর উইক। স্ট্রং উইক জানাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই স্ট্রং উইকের উপর নির্ভর করে ইংরেজির অনেক কিছু নির্ভর করে, অনেক আইটেম, ইংলিশে কথা বলার অনেক কিছু নির্ভর করে এই স্ট্রং উইকের উপর নির্ভর করে। যেমন প্রথমে আমরা আসি, তুমি যদি ইংরেজি থেকে খুব আদেশ করতে চাও, তোমাকে একটা ভিওয়ান ব্যবহার করতে হবে, একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। দ্যাটস এনাফ। সে জেনে যাবে, বুঝতে পারবে সে তুমি তাকে আদেশ করছো। যেমন তুমি তোমার ছোটো ভাইকে বললে কাম হিয়ার, বা শুধু বললে কাম, আসো এখানে। তো এটা যদি ইংরেজ দেশে যে বলো, ইংরেজদের সঙ্গে বলো, অথবা ইংরেজি জানে কারোর সঙ্গে বলো, সে মনে ধরে নেবে যে তুমি তাকে আদেশ করছো। কিন্তু তুমি যদি তার আগে একটা প্লিজ দাও, তাহলে সে ধরে নেবে সেটা তুমি তাকে অনুরোধ করছো, প্লিজ কাম। কিন্তু তুমি যতই অনুরোধের সুরে কথা বলো, কিন্তু প্লিজ ইউজ করলে না, এটা অনুরোধ হবে না। যেমন তুমি খুব অনুরোধের সুরে বললে কাম হিয়ার, খুব অনুরোধ করে বলছো, কিন্তু আসলে এটা অনুরোধ হবে না, এটা আদেশ হয়ে যাবে। অনুরোধ করতে গেলে অবশ্যই তোমাকে প্লিজ অথবা কাইন্ডলি দিতে হবে। তোমাকে বলতে হবে প্লিজ কাম হিয়ার অথবা কাইন্ডলি কাম হিয়ার। এটা হচ্ছে ইংরেজি কথা। আমরা এখানে বসেছি কিন্তু এই স্পোকেন ইংলিশ ক্লাসের জন্য। হ্যাঁ, এটা আসলে গ্রামার ক্লাস। তা ইংরেজিতে কথা বলার জন্য যতটুকু প্রয়োজন ছিল ততটুকু শেখানো হচ্ছে, ঠিক আছে? আর যারা বলে গ্রামার লাগে না, তারা ভুলের স্বর্গে আছে, দে লিভ ইন ফুলস প্যারাডাইজ। হ্যাঁ, তারা যারা বলে ইংরেজিতে কথা বলতে গেলে গ্রামার লাগে না, এরা একেবারে টোটালি ভুলের স্বর্গে আছে। এনিওয়ে, নাও লেটস কাম টু দ্য পয়েন্ট, যেটা বলছিল। তাহলে আদেশ করবো কীভাবে? ভিওন, প্রেজেন্ট ফর্মটা বসিয়ে দিলে সে আদেশ। নিষেধ, ওই যে ভিওন, ওটাকে ডোন্ট দিলে হয়ে যাবে। ডোন্ট, আর কিছু না, নাথিং এলস, শুধু একটা ডোন্ট, আর কিছু না। যেমন তুমি বলেছিলে যে কাম হিয়ার, আর অর্থাৎ তোমার মনে হচ্ছে যে না, তার দরকার নেই, প্লিজ ডোন্ট কাম হিয়ার, এখানে এসো না, ঠিক আছে? তুমি কাউকে নিষেধ করছো, এটা ধরো না। ডোন্ট টাচ ইট, এটা ধরো না। এই যে ডোন্ট দিয়ে তারপর আবার ভিওন দিতে হবে, কিন্তু ভিটু দিলে হবে না, ঠিক আছে? ডোন্টের পর ভিওনই বসে। এনিওয়ে, নিষেধ করলাম, আদেশ করলাম কীভাবে? শুধু ভিওন বসিয়ে। নিষেধ করলাম কীভাবে? ডোন্ট প্লাস ভিওন দিয়ে। উপদেশ দিব, ইউ শুড দিলে উপদেশ হয়ে যায়। ইউ শুড, যেমন ইউ শুড ওবি ইউর প্যারেন্টস, তোমার উচিত তোমার পিতামাতাকে মান্য করা, এটা উপদেশ হয়ে যাবে ইউ শুড দিলে। এই শুডের আবার আর একটা সিনোনিম আছে অট টু, ইউ আর টু ওবি ইউর প্যারেন্টস, এরকম, ঠিক আছে? তো এনিওয়ে, তো এই উপদেশ আমরা দিলাম ইউ শুড দিয়ে। হ্যাঁ, আচ্ছা, বা আমরা ওই যে ভিওন করেছিলাম না, যেটা যেমন গো হোম, সাপোজ একটা আদেশ করলাম গো হোম, তো আমি অনুরোধ করলাম, তা কীভাবে করবো? প্লিজ গো হোম। আর উপদেশ দেবো ইউ শুড গো হোম, এরকম, নাথিং এলস। অনুরোধ তো আগে বলেছি। প্রস্তাবটা লেটাস বা লেটস দিলে হয় প্রস্তাব, লেটাস বা লেটস। তো এই যে আমরা লিখেছি এখানে লেটাস বা লেটস, এখানে লেখাও আছে যে ভিওন, এই যে আদেশ ভিওন, নিষেধ ডোন্ট প্লাস ভিওন, উপদেশটা ইউ শুডটা লেখা হয়নি এখানে। এনিওয়ে, অনুরোধটাও লেখা হয়নি, একটু লিখি প্লিজ। আর প্রস্তাব হলো এই লেটস। আর লেটটা কি এটা বলছি, একটু লিখে নিই এখানে, প্লিজ অথবা কাইন্ডলি, PLEASE, প্লিজ অথবা কাইন্ডলি। এনিওয়ে, তো এটা এই প্লিজ অথবা কাইন্ডলি এটা হলো অনুরোধ। আর লেটার লেটসের মধ্যে একটু পার্থক্য দেখায়।
লেটাস মানে চলো আমরা, অর্থাৎ প্রস্তাব বোঝায় সরাসরি। কিন্তু লেট দ্বারা, শুধু লেট দ্বারা এটা প্রস্তাব বোঝায় না, একটা কিছুটা অনুরোধের সুর থাকে। যেমন লেট মি গো, আমাকে যেতে দাও, কিছুটা অনুরোধের সুর থাকে এখানে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে আমরা প্লিজ, কাইন্ডলি দিয়ে আবার লেট দিয়ে অনুরোধ করতে পারি। লেটের অনুরোধটা কম ব্যবহৃত হয়, ঠিক আছে। আবার লেটের কিছু স্পেশাল ইউজ আছে, যেমন লেটের পরপরই অবজেক্টিভ ফর্ম আনতে হয়, এরকম। এনিওয়ে, তো যেটা বলছিলাম, তো আমরা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব এটা সম্পর্কে মোটামুটি ছোটোখাটো একটা ধারণা পেলাম। এরপর অপটেটিভ সেন্টেন্স, দোয়া বা আশীর্বাদ। দোয়া, আশীর্বাদ, প্রার্থনা, অপূরণীয় ইচ্ছা, এই সম্পর্কে একটু আলোচনা করি। মে দিলে অপটেটিভ সেন্টেন্স হয়ে যায়, অর্থাৎ কারো সম্পর্কে তুমি দোয়া করতে চাও ইংরেজিতে, হ্যাঁ, ইংরেজিতে তুমি কাউকে দোয়া করছো, ঠিক আছে, তুমি বেঁচে থাকো, তুমি সুখী হও, মে দিয়ে কথা বলতে হবে। মে ইউ বে, যখনই মে দেবে তখন সেটা দোয়া হবে, নচেত হবে না। হ্যাঁ, কারো সম্পর্কে দোয়া, আশীর্বাদ, প্রার্থনা কর, মে ইউ বি হ্যাপি, মে ইউ লিভ, ইত্যাদি মে দিতে হবে। কিন্তু আরেকটাভাবে অপটেটিভ সেন্টেন্স করা যায়, সেটা কি, সেটা যদি বাক্যে অ্যাডজেক্টিভ থাকে, এটা আগে আনলে, যেমন মে আওয়ার কিং লিভ লং, এই যে বাক্যটা, তো এই বাক্যটা মে না দিয়ে ওই অবজেক্টিভটা আগে এনে করা যায়, অ্যাডজেক্টিভটা আগে এনে করা যায়, যেমন লং লিভ আওয়ার কিং, এরকম। তবে আরেকটা অপশান আছে এখানে, সেটা কি, সেটা ইফ দিয়ে করা যায় অপূরণীয় ইচ্ছার ক্ষেত্রে। আমরা অনেকে জানিও না যে অপূরণীয় ইচ্ছা এটা অপারেটিভ সেন্টেন্সে অন্তর্ভুক্ত। অনেক বাক্য আছে, যেমন আমি যদি পাখি হতে পারতাম, একটা মানুষ ইংলিশে কথা বলছে, মনের দুঃখ প্রকাশ করছে যে আমি রাজা হতে পারতাম, আমি যদি ধনী হতে পারতাম, ঠিক আছে। তো আসলে এই জাতীয় যে মনের আক্ষেপ, অপূরণীয় ইচ্ছা বলতে ঠিক ওইরকম না, মনের আক্ষেপ যদি প্রকাশ করতে পারে, মনের আক্ষেপ, যেমন আমি যদি পাখি হতে পারতাম, ইফ আই কুড বি এ বার্ড, এরকম। আরও অনেকভাবে এটা করা যায়। হ্যাড দিয়ে প্রথমে দিয়ে করা যায়, যে হ্যাড আই বিন এ বার্ড, ঠিক আছে। তারপর উড দ্যাট দিয়ে করা যায়, উড দ্যাট আই কুড বি এ বার্ড, এরকম। তো এই যে অপূরণীয় ইচ্ছা বা মনের আক্ষেপ, এটা আমার একটু লেখা উচিত, অপূরণীয় ইচ্ছা অথবা মনের আক্ষেপ, এই যে মনের আক্ষেপ বোঝাতে, এই অপূরণীয় ইচ্ছা অথবা মনের আক্ষেপ, যে ইচ্ছা, যেমন আমি যদি ধনী হতে পারতাম, এইটা কিন্তু একটা অপূরণীয় ইচ্ছা না, এটা মানুষ হতেও পারে। তো এই জন্য মনের আক্ষেপ, হ্যাঁ, মনের আক্ষেপ যেগুলো, সেগুলো এটা আমরা করতে পারি, মে দিয়ে করতে পারি, অ্যাডজেক্টিভ প্রথমে করতে পারি, ইফ দিয়ে করতে পারি, উড দ্যাট দিয়ে করতে পারি, হ্যাড দিয়ে করতে পারি। এই অপশানগুলো আমাদের রয়েছে, অবশ্য লেখা হয়নি, এটা আমরা লিখতে পারি এখানে, হ্যাড প্লাস উড দ্যাট ইত্যাদি ইত্যাদি। এনিওয়ে, নাও লেটস গো টু নেক্সট পয়েন্ট। এরপর এক্সক্লেমেটরি আমরা কীভাবে প্রকাশ করব? এক্সক্লেমেটরি একটা আবেগ বা বিস্ময়, এটা আমরা জানি যে আসলে এটা ছেলেমেয়েরা বুঝে উঠতে পারে না এক্সক্লেমেটরির মধ্যে কী কী থাকে। একটা থেকে আবেগ থাকে, একটা বিস্ময় থাকে। তো আবেগের মধ্যে আবার দুইটা ভাগ রয়েছে, একটা হলো আনন্দ, একটা দুঃখ। এক্সক্লেমেটরির মধ্যে আনন্দ বা দুঃখ। আর বিস্ময় তো আমরা যে হতবাক হয়ে যাই, যেমন একটা লোক খুব লম্বা, তো আমি বললাম যে লোকটা কী লম্বা, এখানে কিন্তু আনন্দও নাই, দুঃখও নাই, আমি এটা অবাক হয়েছি। হ্যাঁ, এই জাতীয় বাক্যগুলো এক্সক্লেমেটরি সেন্টেন্স, আবেগ বা বিস্ময়। তো আমরা এই ইংরেজিরা সাধারণত এইগুলো হাউ দিয়ে প্রকাশ করে বা হটে দিয়ে প্রকাশ করে। তো একটা বাক্য বলি, হাউ নাইস দ্য বার্ড ইজ। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের একটা ঘটনা ঘটে, সেটা হলো কি, এর সাবজেক্ট এবং ভার্ব শেষে থাকে। হাউ নাইস দ্য বার্ড ইজ, বাকিটা কী সুন্দর, হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ ইত্যাদি। কিন্তু আমি হটে দিয়ে প্রকাশ করছি, হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ। এই হটে দিলে আবার ইট আনা লাগে, এটা একটা স্ট্রাকচার। হটে দিলে ইট আনা, হটে না, এগুলো বিস্তারিত আলোচনা করতে হবে। আজকে যেটা আলোচনা করেছি সেটা হলো একটা প্রাথমিক ধারণা। ইংরেজিতে কথা বলতে গেলে আমরা যত কথা বলি সারাদিনে, তা সব এই কথাগুলোর মধ্যে থাকে। এইগুলো ভালো করে জানতে পারলেই খুব দ্রুত ইংরেজিতে কথা বলার পর একটা ভালো একটা দক্ষতা তৈরি হয়। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। এই কথাগুলো জরুরি ছিল তাই বলতে হয়েছে, জানি না ভিডিওটা কত বড় হয়েছে, কিন্তু কথাগুলো খুবই জরুরি ছিল তাই বলতে হয়েছে। কোনো কিছু স্কিপ করলে হয়তো ভিডিওটা অসম্পূর্ণ থেকে যেত। তো যাই হোক, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এই বিষয় নিয়ে আলোচনা করতে। এরপরে আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ, এই পরের ভিডিওতে আমরা আলোচনা করব ইনশাল্লাহ ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। তারপরে আলোচনা করব ইম্পারেটিভ, তারপরে এই অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এটা একদিনের আলোচনায় করে দাও, এক ভিডিও আলোচনা করে দেওয়া শিখেছি, হয়তো শেষ করে দিতে পারবো ইনশাল্লাহ। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায়। আমার জন্য দোয়া করবেন, আর আপনারা ভালো থাকবেন। তোমরা যারা স্টুডেন্ট তাদের জন্য দোয়া করছি, তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।